দেশে পঙ্গপাল প্রজাতি কীটের অস্তিত্ব, টেকনাফে খেয়ে ফেলছে অসংখ্য গাছের পাতা, উদ্বেগে স্থানীয়রা, দ্রুত দমনের পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা প্রতিরোধে সমন্বয়হীনতা স্পষ্ট, সংক্রমণ নিয়ন্ত্রণে ঢাকা ও সংলগ্ন 3 জেলা পুরো লকডাউনের পরামর্শ জাতীয় পরামর্শক কমিটির। গণস্বাস্থ্যের কিট পরীক্ষায় ওষুধ প্রশাসনের অনুমতি, সম্মতি পেলে সোমবার থেকে শনাক্ত কার্যক্রম, শিগগিরই 7,000 চিকিৎসক ও নার্স নিয়োগ। দেশে নতুন করে করোনা শনাক্ত 564, 5 জনের মৃত্যু, আরো 2 পুলিশ সদস্যের প্রাণহানি। হাসপাতালে ঘুরেও মিলছে না রোগীর চিকিৎসা। রোগী এতক্ষণ আসলে রাস্তায় এখানে বসে আসলো, 1 ঘন্টা এখানে শোয়া আসলো, কেউ দেখে না। অস্ট্রেলিয়া রুমেনিয়া একটু শোয়াইছে, অবস্থা খুব সিরিয়াস খারাপ। তাইলে কি সুস্থ মানুষ কি মাইরা আমার বাসায় নিয়ে যাবো? 1.5 মাসেই আক্রান্ত মৃত্যু কমার লক্ষণ নেই বিশ্বজুড়ে। দীর্ঘ হচ্ছে প্রবাসীদের মৃত্যু তালিকা, পরীক্ষামূলক ওষুধ প্রয়োগে সাফল্য দাবি যুক্তরাষ্ট্রের। ঢাকামুখী কর্মজীবী মানুষের স্রোত অব্যাহত, বেতনের দাবিতে বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ, চাকরি ঝুঁকিতে 20 লাখ পোশাক কর্মী। এবং বলিউডে জোড়া ধাক্কা, ইরফান খানের পর এবার না ফেরার দেশে শক্তিমান অভিনেতা ঋষি কাপুর, চলচ্চিত্র অঙ্গনে শোক। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি সজল দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। দেশে করোনা পরিস্থিতির মধ্যে এবার পঙ্গপাল প্রজাতি কীটের অস্তিত্ব পেয়েছেন কীট বিজ্ঞানীরা। কক্সবাজারের টেকনাফে এই কীটের সন্ধান মিলেছে। দেখতে ফড়িংয়ের মতো এসব পোকা দল বেঁধে গাছের পাতা ও ডালে বসে একের পর এক পাতা খেয়ে ফেলছে। এতে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এটি পঙ্গপাল কিনা এখনও নিশ্চিত হওয়া না গেলেও দ্রুত দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি বিজ্ঞানীরা। কক্সবাজার থেকে স্মতার ইস্যুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছরের শেষ দিকে আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়া সহ কয়েক দেশে আক্রমণ চালিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে পঙ্গপাল। এবছরের শুরুতে পাকিস্তানে পঙ্গপাল আক্রমণ করে। এরপর ভারতের পাঞ্জাবে ঢুকে পড়ে পঙ্গপাল, যার ব্যাপ্তি ছিল 3 কিলোমিটার। সেই প্রেক্ষাপটে পাঞ্জাবের আশপাশের কয়েক রাজ্যে সতর্কতা জারি করা হয়। পঙ্গপাল কি বাংলাদেশেও এলো? কক্সবাজারের এক বাগানে দেখতে অনেকটা পঙ্গপালের মতো পোকার দেখা মিলেছে। টেকনাফ ও আশপাশের এলাকায় অসংখ্য গাছের পাতা নষ্ট করেছে এরা। কোথাও কোথাও শাখা ছাড়া কোনো পাতা নেই, আবার কিছু পাতা পোকায় খাওয়ার মতো ছিদ্র, কিছু পাতা ঝলসে গেছে। ঘাসফড়িংয়ের সমগোত্রীয় এই প্রাণী আচরণ পরিবর্তন করে দল বেঁধে হয়ে ওঠে পঙ্গপাল। আক্রমণ করে মাঠের পর মাঠ ফসল উজাড় করে তারা। ধারণা করা হয় 10 লাখ পঙ্গপাল একদিনে 35,000 মানুষের খাবার খেয়ে ফেলতে পারে। এর ফলে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এটা যদি পঙ্গপাল নাও হয়ে থাকে তাহলে এটা আমি এভাবে নিচ্ছি যে আমার সব গাছের পাতা যখন নষ্ট করে ফেলতেছে ওইটা কোনো একটা খারাপ জাতীয় পোকাও হতে পারে। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, শত শত পোকা দল বেঁধে গাছের পাতা খেয়ে ফেলেছে, তবে সেটি পঙ্গপাল কিনা তা নিশ্চিত নয়। অজ্ঞাত পোকা, এটার নাম এখনো জানি নাই। ওই ব্যাপারে আমি জেলা কৃষি অফিসের মাধ্যমে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট রোগতত্ত্ব বিভাগে ওই ভিডিওগুলো পাঠাইছে। পরবর্তী আরও কিছু স্যাম্পল আমরা কালেক্ট করতেছি, ওগুলো পরবর্তীতে আরও পাঠাবো, তাহলে জানা যাবে এটা পোকাটা আসলে কী। এ ধরনের পোকার ছড়িয়ে পড়ার রোধে প্রয়োজনীয় কীটনাশক ছিটানোর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক কৃষি সচিব, কৃষি বিশেষজ্ঞ জনাব আনোয়ার ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব আনোয়ার ফারুক। কি মনে হচ্ছে, টেকনাফে পঙ্গপালের মতো কীটের অস্তিত্ব মিলেছে, কি মনে হচ্ছে আপনার কাছে, আর কি করা যেতে পারে আসলে এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে দুটো বিষয়, একটা হলো যে আমরা যখন সামার আসে তখন এই গ্রাস সুপার গুলো দেখতে পারি আমরা, এগুলো দেশে ছড়িয়ে পড়ে। সুতরাং এটা ভয়ের কোনো কারণ নেই, কারণ এটা প্রতি বছরই হয়। এখন ভয় তখনই হবে যখন এই পোকাগুলা ক্লাস্টার হিসাবে যখন আক্রমণ করে কোনো জমিতে বা গাছে। সেই জন্য আমাদের উচিত হলো যে ওষুধ ব্যবহার করা। আর আপনি যে পঙ্গপালের বিষয়টা বলছেন, এই বিষয়টা কিন্তু বাংলাদেশ সরকার প্রতিবাদ আছে,
আসলে এই বিষয়ে আমাদের কার্যক্রম চলছিল। ঠিক একই সময়ে করোনা আসার কারণে কিন্তু এই বিষয়টা একটু চাপা আছে, বাট এই বিষয়টা সরকারের নজরদারিতে আছে, কাজ করছে। আর কক্সবাজারের যে বিষয়টি টেকটাফের কথাটি বলেছেন, এটা নিয়ে আমরা কথা বলেছি। প্ল্যান প্রোটেকশন উইং থেকে শনিবারে স্পেশাল টিম যাচ্ছেন, এক্সপার্ট যাচ্ছেন, ওনারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলে পঙ্গপাল কিনা। আর পঙ্গপাল বাংলাদেশের সম্প্রসারণের চান্স খুব ক্ষীণ। তার প্রধান কারণ হলো যে এটা আফ্রিকাতে বা মরুভূমিতে এটা আপনার ব্রিডিং করে, যেমন আফ্রিকাতে বেশি। বাংলাদেশেও যে ব্রিডিং করে এই গাছ উপগুলা, সেগুলো মূলত করে আপনার চরাঞ্চল। একটা সুবিধা হলো বাংলাদেশের যে চরাঞ্চল বর্ষাকালে পানিতে ডুবে যায়, সেই জন্য এগুলো স্প্রেড করার সুযোগটা কম থাকে। আমি মনে করি যে যেহেতু একটু পোকা দেখা গেছে, এটাকে হেলায় নেওয়া যাবে না। আমরা এমনিতেই একটা করোনার একটা সংখ্যা অবস্থায় আছি, দেশে তো বিশ্বব্যাপী একটা খাদ্য বন্যার সম্ভাবনা আছে। সেখানে আমরা রিস্ক দিতে চাই না। সরকার আর এগুলা নিশ্চিত করার জন্য যে ওষুধ, সাইবার মেথডের ওষুধ পর্যাপ্ত বাংলাদেশে আছে, সুতরাং এগুলো স্প্রেড করে এগুলা দমন করা সম্ভব। আমরা মনে করি যে শনিবারে আমাদের প্ল্যান প্রোটেকশন উইকের টিম ভিজিট করে এই বিষয়ে একটু নিশ্চিত করবেন, তার পরবর্তীতে আপনি সেই বিষয়ে প্রেসক্রিপশন দিবেন, এক্সপার্টরা এটা দমন করা সম্ভব। জনাব আনোয়ার ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুনছিলাম পঙ্গপাল বিষয়ে কৃষি বিশেষজ্ঞের মতামত। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর আর নরসিংদীকে পুরোপুরি লকডাউন করা গেলে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বললেন করোনা রোধে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। করোনা রোধে আরও 5 লাখ কিট সংগ্রহ করার পাশাপাশি গৃহীত 22টি সুপারিশ কার্যকরের দাবি জানান কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে চলমান সমন্বয়হীনতা দূর করে একক নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলা করা উচিত বলে মনে করেন কমিটির আরেক সদস্য অধ্যাপক ডাক্তার ইকবাল আরসলান। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। নানা চেষ্টাতেও আটকানো যাচ্ছে না করোনার সংক্রমণ। শুরু হয়েছে কমিউনিটি ট্রান্সমিশন, বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। চ্যালেঞ্জ মোকাবিলায় 17 বিশেষজ্ঞ নিয়ে 18 এপ্রিল গঠিত হয় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরই মধ্যে দুদফা বৈঠক করেছেন তারা, পরিদর্শন করেছেন হাসপাতালগুলো। রোগীদের সেবায় দুর্বলতা ও সমন্বয়হীনতার বিষয়টি কমিটির নজরে এসেছে। একজনের কমান্ডে চলা উচিত, একজন সিঙ্গেল পার্সন কমান্ড। এখানে এখনো মন্ত্রী মহোদয় নির্দেশনা দেওয়া যাইতেছে, মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্য সচিব দেওয়া যাইতেছে। তো এরকম ভাবে এক এক জায়গা থেকে যদি এক এক ভাবে আসতে থাকে, তাহলে তো মানে খুবই ডিফিকাল্ট সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে। করোনা শনাক্তকরণে জরুরি ভিত্তিতে 5 লক্ষ কিট সংগ্রহ করার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আগামী দিনের কথা ভেবে এখনই প্রতিষেধক জোগাড়ে পদক্ষেপ গ্রহণে তাগিদ দিলেন তারা। কখনো যেন শর্ট না হয়, তার কারণটা হলো আমাদের এখন 5000-এর উপরে আমরা টেস্ট করছি। ডিজি মহোদয় বলেছেন 10,000 করবেন, তাহলেও যদি আমরা 5 লক্ষ জোগাড় করি তাহলে কিন্তু আমার চলবে হচ্ছে 10,000 করে করলে 50 দিন চলবে। তো সেই জন্য যদি আমি এখন না করি তাহলে তো আমার 1 লক্ষ কিট থাকলেও তো ইট উইল রান আউট ইন 10 days টাইম। চিকিৎসক ও নার্স নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কমিটির আহ্বায়ক। তবে ওয়ার্ড বয় আর পরিচ্ছন্নতা কর্মীদের সংকট রয়ে গেছে। বলছেন দূর করতে হবে অক্সিজেন স্বল্পতা। এখানে আইসিইউ এক্সপার্ট পাওয়া যাবে না বেশি, কিন্তু আইসিইউ এক্সপার্ট যে কজন আছে অথবা আইসিইউ ট্রেন ডক্টর, এটা কিন্তু তফাৎ আছে। এই ডাক্তারগুলোর সংখ্যা আমি জানি 350-এর উপরে। গভর্নমেন্ট বলছে আমরা এটা অবশ্যই বিবেচনা করব, তাদেরকে রিক্রুট করতে হবে। এই রিক্রুটমেন্ট সবচেয়ে আগে দরকার। কোনো কোনো ক্ষেত্রে লকডাউন শিথিল করা বিপদ ডেকে আনতে পারে বলে মনে করেন কমিটির সদস্যরা। এ বিষয়ে সরকারকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নেয়ার পরামর্শ দিলেন তারা। ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ শহরকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে বাংলাদেশের মোটামুটি সব কন্ট্রোল হবে। এর সঙ্গে গাজীপুর এবং নরসিংদী, এবং এই ঢাকা নারায়ণগঞ্জের জন্য আলাদা টাস্ক ফোর্স করতে হবে। এমনি ঢাকাতে লকডাউন মোটেই পালন করা হচ্ছে না। কমিটির সদস্যরা মনে করেন সরকার তাদের সুপারিশগুলো বাস্তবায়নে আন্তরিক হবে। আশা করছেন সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে করোনা মুক্ত হবে বাংলাদেশ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের চাহিদা অনুযায়ী তাদের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে।
নিউজ 24-কে এ তথ্য জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে অনুমতির চিঠি হাতে পেয়েছেন জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিটের সক্ষমতা পরীক্ষা করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। গণস্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড টেস্টিং কিট নিয়ে অবশেষে নানা বিতর্কের অবসান ঘটালো ঔষধ প্রশাসন অধিদপ্তর। বুধবার এই অনুমতি দিয়ে চিঠি লেখে ঔষধ প্রশাসন। বৃহস্পতিবার সেই চিঠি হাতে পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। কিটের সক্ষমতা পরীক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্রের চাহিদা অনুযায়ী তৃতীয় পক্ষকে পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। অনুমতি মানে এটা তো আমরাই বলছিলাম যে এটা থার্ড পার্টি কর্তৃক ইভ্যালুয়েশন করতে হবে। হ্যাঁ, জি। তো সেটি বিএসএমএম হতে পারে, আইসিডিডিআরবি হতে পারে। তো ওনারা বলেছিলেন যে ওনারা বিএসএমএম অথবা আইসিডিডিআরবিতে করতে চান। আর কিট পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমাদের কিট পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অনুমতি দিয়েছে। আমাদের রিকোয়েস্ট, তারা সেখানে বলেছে আমরা বঙ্গবন্ধুতেও করাতে পারি, আইসিডিডিআরবিতেও করাতে পারি, আমরা বঙ্গবন্ধুতেই করতে চাই। সবকিছু ঠিক থাকলে রোববার বা সোমবার থেকে কিট ব্যবহার করে করোনা শনাক্ত সম্ভব বলে জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা নিয়োগ পাননি তাদের মধ্য থেকে ২,০০০ চিকিৎসককে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এছাড়া ৫,০৫৪ জনকে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন নিউজ 24-কে বলেন, আগামী ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। আমরাই তো প্রস্তাব পাঠালাম, আমাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পিএসসি সুপারিশ করলো। প্রক্রিয়াটা কবে নাগাদ শুরু করবেন যদি একটু বলতেন? এটি তো আজকে থেকে অফিস বন্ধ হলো, আমরা 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষ করবেন। এবার স্যাপলন অ্যান্টিসেপটিক সোপের সূচনে করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় 4,965 জনের নমুনা পরীক্ষা করে 564 জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো 7,667 জনে। একদিনে হাসপাতালে থাকা আরও 10 জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট 160 জন সুস্থ হয়ে উঠেছেন। নতুন করে 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 564 জন এবং এ পর্যন্ত শনাক্ত রোগী 7,667 জন। আজকেও আমাদের নতুন করে মৃত্যুবরণ করেছেন 5 জন। 5 জনের মধ্যে পুরুষ 3 জন এবং মহিলা 2 জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু দাঁড়ালো 168 জন। ঢাকায় যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে গত 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 95 জন এবং এ পর্যন্ত ঢাকার হাসপাতালগুলিতে ভর্তি আছে 956 জন। করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের আরও 2 সদস্য। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান তারা। তাদের একজন ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক, আরেকজন ট্রাফিক উত্তরের বিমানবন্দর এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে তাদের জানাজা হয়। এরপর পুলিশি ব্যবস্থাপনায় লাশ দাফনের জন্য তাদের নিজ গ্রামে পাঠানো হয়। গেল 28 এপ্রিল শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে এএসআই আব্দুল খালেককে আইসোলেশনে রাখা হয়। গেল 27 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আশেক মাহমুদের করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাকেও আইসোলেশনে রাখা হয়। পরদিন অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ নিয়ে বাংলাদেশ পুলিশের 3 সদস্য করোনা ভাইরাসে প্রাণ হারালেন। মানুষের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের আরও 2 জন গর্বিত সদস্য আজ মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ পুলিশের 2 লক্ষাধিক দেশপ্রেমিক সদস্য এই শোককে শক্তিতে পরিণত করে, শক্তিতে রূপান্তরিত করে তারা তাদের
জনসেবার বর্তমান ধারা অব্যাহত রাখবেন। যেভাবে জনগণকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেই সেবার ধারা অবশ্যই অব্যাহত থাকবে। এদিকে করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও হাসপাতালে ঘুরে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। প্রতি পদক্ষেপেই অসহায়ত্বের শিকার হচ্ছেন করোনা রোগীরা। একটু চিকিৎসা সেবা পাওয়ার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে তাদের ছুটোছুটি, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ফলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে কমিউনিটিতে। করোনা আক্রান্ত রোগীদের ভোগান্তির কথা তুলে ধরছেন হাসান পারভেজ, ক্যামেরা ছিলেন তুষার আতিক। মোহাম্মদ দেলোয়ার, বাড়ি নারায়ণগঞ্জ। করোনা উপসর্গ নিয়ে গত 25 তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরীক্ষার পর বুধবার তার করোনা পজিটিভ আসে। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সুপারিশ করা হয় তাকে। এরপরে শুরু হয় ভোগান্তি। মুগদা হাসপাতাল তাকে ভর্তি নেয়নি, এমনকি দেয়নি ন্যূনতম পরামর্শ। অসহায় হয়ে এভাবেই ঘন্টার পর ঘন্টা হাসপাতালের বাইরে বসেছিলেন দেলোয়ার। এনে যে রুগী নামাইয়া থুয়া গেল তখন আমরা কি করবো, এনে গেছি কাগজ লইয়া, কয়ে এনে জায়গা খালি নাই, আপনারা গাড়িতে রুগী নামাইলেন কি লিখে। কি করুম তাইলে কি সুস্থ মানুষ কি মাইরা এলাম বাসায় নিয়ে যাবো। কোনো উপায় না পেয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় দেলোয়ার। এখন প্রশ্ন, পথে কত মানুষের মাঝে সংক্রমণ ছড়াবে, এমনকি পরবর্তীতে ওই সিএনজিতে যারা বসবে তাদেরই কি হবে। ঢাকা মেডিকেল থেকে ওরা পাঠাইলে তো আসলে কিছু করার নাই, ঠিক আছে। এর মধ্যে 250 অলরেডি ফিল আপ হয়ে গেছে। 300 আমরা চেষ্টা করবো ঢুকাইতে, 50টা আমরা চেষ্টা করতে পারার। দেলোয়ারের মতো আরেক নারীর একই দশা। করোনা পজিটিভ হয়ে হাসপাতালের সামনে এভাবেই বসেছিলেন। এছাড়া যারা হাসপাতালে করোনায় চিকিৎসা নিচ্ছেন তাদেরও অভিযোগের শেষ নেই। রোগী তো মরে যাচ্ছে, তাড়াতাড়ি অক্সিজেনটা লাগাই দেন ভাই, আমাদের লোক নাই, এখন তো আপনার ওখানে যাওয়া সম্ভব না। তো আমি দুঃখের কথা বলতেছি, আরেক লোক আমার বাচ্চা তো শ্বাস নিতে পারতেছে না ভাই। আপনি কি করেন, আপনি চতুর্দিক দিয়ে পুরা হাসপাতাল খুঁজা দেন, যদি কোনো জায়গায় যদি অক্সিজেনের পান আপনি ওইখানে আপনি দেন, অক্সিজেন দেন। রোগী এতক্ষণ আসলো রাস্তায় এখানে বসে আসলো, 1 ঘন্টা এখানে শোয়া আসলো, কেউ দেখে না। অস্ট্রেলিয়া রোমানিয়া একটু শোয়াইছে, অবস্থা খুব সিরিয়াস খারাপ। ঠিক একই চিত্র করোনার জন্য নির্ধারিত অন্য হাসপাতালগুলোতেও। দেশে প্রতিদিনই করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাবে করোনা আক্রান্তরা ভোগান্তিতে পড়েছেন। দ্রুতই এই অব্যবস্থাপনা দূর না করলে ভবিষ্যতে করোনা রোগীদের চিকিৎসা সেবা ভেঙে পড়তে পারে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতালে সন্দেহজনকভাবে কোভিড-19 রোগী এলে তা স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19-এর সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষে জানাতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা বলা হয়েছে, সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতালে করোনা আক্রান্ত বা সন্দেহভাজন রোগীকে ভর্তি করানো সম্ভব না হলে অপেক্ষমান রেখে স্বাস্থ্য অধিদপ্তরের 4টি নম্বরের যে কোনো একটিতে ফোন দিতে হবে। নম্বরগুলো হলো 01313791130, 01313791138, 01313791139 ও 01313791140। এবারে হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। দেড় মাসের বেশি সময় ধরে চলছে করোনা ভাইরাসের মহামারী। এরপরও থামছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মোট মৃতের সংখ্যা 2,30,000-এর বেশি। এছাড়া আক্রান্ত হয়েছে 32,41,000-এর বেশি মানুষ। ইউরোপের ইতালি, ফ্রান্স ও স্পেনের সংক্রমণ এখন অনেকটা স্থিতিশীল, তবে যুক্তরাজ্যের মৃত্যুর সংখ্যায় এখনও লাগাম টানতে পারেনি। বুধবার সেখানে নতুন করে মারা গেছে 765 জন। আর যুক্তরাষ্ট্রের অবস্থাও অপরিবর্তিত। দেশটিতে মোট মৃতের সংখ্যা 62,000-এর বেশি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে। এর মধ্যে চীনের পর এবারে ফিনল্যান্ডেরও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ধীরে ধীরে শুরু হয়েছে। এদিকে করোনা প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও পর্যদস্ত। এখন পর্যন্ত প্রবাসে থাকা 400-র বেশি বাংলাদেশি মারা গেছেন।
যুক্তরাষ্ট্রে মারা গেছেন 221 জন প্রবাসী। 24 ঘন্টায় আরও 4 প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে। প্রাণহানির বেশিরভাগই ঘটেছে নিউ ইয়র্কে, বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার। দ্বিতীয় সবচেয়ে বেশি প্রবাসীর প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে, সেখানে মারা গেছেন 1.5 শতাধিক প্রবাসী বাংলাদেশি। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মারা গেছেন 1/2 শতাধিক প্রবাসী বাংলাদেশি। এছাড়া কুয়েতে মারা গেছেন 5 জন, কাতারে 3 জন। যুক্তরাষ্ট্রের অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, করোনা চিকিৎসায় রেমডেসিভির নামের এক ওষুধের কার্যকারিতার সুস্পষ্ট প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্রে। এ বিষয়ে কতটুকু আশার আলো দেখাচ্ছে, কি মনে হচ্ছে আপনার কাছে, কি বলছে কর্তৃপক্ষ? রেমডেসিভির এই ওষুধটি বেসিক্যালি এটা ইবোলা ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য, এর মধ্যে মার্কেটে আছে। এই ওষুধটি 1078 জন মানুষের প্রয়োগ করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, এবং তাদের ক্ষেত্রে 2টি খুব সুনির্দিষ্ট লক্ষণ বা ইতিবাচক পাওয়া গেছে। সেই লক্ষণ দুটির মধ্যে একটি হচ্ছে গিয়ে সাধারণত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ 15 দিন সাধারণভাবে আক্রান্ত থাকে, অসুস্থ বোধ করে। এই অসুস্থতার দিন কমিয়ে আনা, মানে 15 দিনের বদলে এই ওষুধটি প্রয়োগ করার কারণে 11 দিনের মধ্যে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। আরেকটি লক্ষণ মৃত্যুর আশঙ্কা কমিয়ে আনা। সেটির ক্ষেত্রে আপনার এই ওষুধটি প্রয়োগ করার পরে 80% ক্ষেত্রে সুফল পাওয়া যাচ্ছে, যে কারণে এত সুনির্দিষ্ট পরিমাণ মানে ইতিবাচক সারা অন্য কোনো ওষুধ এখন পর্যন্ত পাওয়া যায়, যে কারণে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন খুব দ্রুত একটি অনুমোদন দেওয়ার চেষ্টা করছে, তারা চিন্তা করছে। সেই সঙ্গে আপনারা জানেন যে আমেরিকায় যেই হোয়াইট হাউসের করোনা ভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্স রয়েছে, সেই টাস্ক ফোর্সের অন্যতম এবং তিনি ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর ডক্টর অ্যান্থনি ফাউচি, তিনি আমেরিকার কাছে এই মুহূর্তে এই করোনা ভাইরাস সংকটের এই সময় খুবই বিশ্বস্ত নাম, তিনি এই ওষুধটির সুপারিশ করেছেন। বলছেন যে যে লক্ষণ দুটি দেখা যাচ্ছে ইতিবাচক, এটি আসলে খুবই শুভ লক্ষণ, কারণ এই মুহূর্তে যেহেতু আর কোনো ওষুধ নেই, এবং ডক্টর অ্যান্থনি ফাউচি কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুভাবে চাপ দিয়েছিলেন যাতে করে ম্যালেরিয়ার ওষুধটি প্রয়োগ করার পরামর্শ দেননি, কিন্তু এই ওষুধটির ক্ষেত্রে তিনি পরামর্শ দিয়েছেন, যে কারণে ধারণা করা হচ্ছে খুব জরুরি অবস্থায় জরুরি এবং গুরুতর রোগীদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগের অনুমোদন দেবে এফডিএ। সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুলতানা রহমান যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্ক থেকে, জানাচ্ছিলেন করোনা ভাইরাস পরিস্থিতি। অবহেলাজনিত কারণে মায়ের মৃত্যুর জন্য ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন বিশ্বব্যাংকের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে হায়দার জানিয়েছেন, নিউমোনিয়া ধরা পড়লেও গেল 12 এপ্রিল তার মায়ের কোভিড-19 টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে। এ সময় সুচিকিৎসার জন্য মাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন ডক্টর হায়দার। এর 2 দিন পরই ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে তার মায়ের করোনা পজিটিভ। এই অজুহাতে লাইফ সাপোর্টে থাকা বৃদ্ধা মাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায় ইউনাইটেড হাসপাতাল। খুলে নেওয়া হয় অক্সিজেন ও লাইফ সাপোর্ট সিস্টেম। একই সঙ্গে পর্যাপ্ত ব্যবস্থা না নিয়েই তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেফার করে দেয়। এর 1 সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি। ইউনাইটেড হাসপাতালের এই অবহেলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। দুর্যোগের মধ্যে আশা জাগানিয়া সংবাদ পরিবেশন করে মানুষকে জীবন সংগ্রামে টিকিয়ে রাখার মনোবল জোগাতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ল্যাবের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে মন্ত্রী এই আহ্বান জানান। সংবাদপত্রের মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সময় ইতিবাচক সংবাদগুলো খুব জরুরি, কারণ হতাশাগ্রস্ত শঙ্কিত মানুষরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। মন্ত্রী বলেন, সংবাদ মাধ্যম ও সরকার আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। অনুষ্ঠানে তথ্য সচিব কামরুন নাহার, নোয়াব সভাপতি একে আজাদ এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নাইম নিজাম, তারিক সুজাত, শাহ হোসেন ইমাম ও আলতামাশ কবির মিশু উপস্থিত ছিলেন।
যায় আশায়। গেল কয়েকদিনের মতো আজও ঢাকামুখী মানুষের স্রোত রাজবাড়ীর দৌলতদিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে। রাজধানীতে ফিরে আসা এসব মানুষের বেশিরভাগই তৈরি পোশাক কারখানা শ্রমিক। গণপরিবহন বন্ধ থাকায় ফেরিতে উঠেই নদী পাড়ি দেন তারা। ফেরি সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন কয়েকটি ফেরিতে শত শত যাত্রী নদী পার হচ্ছেন। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 16টি ছোট বড় ফেরি পর্যায়ক্রমে চলাচল করছে। আজও দেশের বিভিন্ন স্থানে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে আশুলিয়ার নরসিংহপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা মার্চ মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় সড়ক অবরোধ করেন তারা। শ্রমিকরা বলেন, মার্চ মাসে কাজ করানো হলেও বেতন দেওয়া হয়নি। মাসের শেষ থেকে সরকারি ছুটির কারণে কারখানা বন্ধ ছিল। এপ্রিলের শেষেও ওই বেতন পরিশোধ না করায় বাসা ভাড়া ও সাংসারিক ব্যয় মেটানো নিয়ে বিপাকে পড়েছেন তারা। এদিকে জামালপুরে বেতন ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন জিল বাংলা সুগার মিলের শ্রমিকরা। সকালে দেওয়ানগঞ্জ উপজেলায় ওই কারখানার গেটে 2 ঘন্টা অবস্থান করেন তারা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। করোনার ধাক্কা বড় করে লাগতে শুরু করেছে পোশাক খাতে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বলছে, এতে চাকরি হারাতে পারে 20 লাখ পোশাক শ্রমিক। এরই মধ্যে প্রতিদিনই ছাঁটাইয়ের তালিকা দীর্ঘ হচ্ছে। পোশাক মালিকরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টার ত্রুটি নেই তাদের। সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। বাংলাদেশের পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। স্বাভাবিক সময়ে চাকচিক্যে ভরা নিউ ইয়র্কের ছবি এটি। তবে এখন এই শহর যেন মৃত্যুপুরী, যার ফলে এখানে বন্ধ সব ধরনের পোশাকের শোরুম। এই চিত্র শুধু একটি বা দুটি শহরের নয়, পুরো ইউরোপ এবং আমেরিকার। এই যখন উন্নত বিশ্বের অবস্থা, তখন বছরের পর বছর বাংলাদেশ থেকে পোশাক তৈরি করে নেয়া ক্রেতারাও স্থগিত কিংবা বাতিল করছেন বহু অর্ডার। এতে এরই মধ্যে অর্ডার পেয়ে সেখানে বিনিয়োগ করা কারখানার মালিকরা পড়েছেন মহাবিপাকে। আমাদের মাইক্রোফাইবার গ্রুপের 5.5 মিলিয়ন পিসের অর্ডার আমাদের অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছে। অনেক মাল অলরেডি কেটে আমাদের ফ্লোরে কিন্তু রেখে দিয়েছি আনডান অবস্থায়। সেই অবস্থায় কিন্তু তারা অর্ডারগুলো ক্যান্সেল করেছে। যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায়, ফার্দার কোনো অর্ডার না আসে, আমরা তো বসিয়ে বসিয়ে শ্রমিকদেরকে বেতন দিতে পারবো না। হিসেব বলছে, বিশ্বব্যাপী ক্রেতারা বছরে প্রায় 2.5 ট্রিলিয়ন বা 2.5 মিলিয়ন ডলারের ব্যবসা করে এই পোশাক বিক্রি করে। তবে এই সংকটে শ্রমিকদের পাশে নেই ক্রেতারা। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজিএমইএ সভাপতি আশঙ্কা করে বলেছেন, এভাবে চলতে থাকলে চাকরি হারাতে পারে 20 লাখ পোশাক শ্রমিক। এদিকে বিশ্বব্যাপী এমন পরিস্থিতির শিকার হতে শুরু করেছে বাংলাদেশের পোশাক শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা কিংবা প্রণোদনা কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না শ্রমিক ছাঁটাই। তাতে বাধ্য হয়ে রাজপথে আন্দোলনে নামতে হচ্ছে শ্রমিকদের। ফ্যাক্টরি ক্লোজ করে ফেলাইছে, আমাদের কোনো বেতন কিছু দিবে না, বেতন দিচ্ছে না, আমাদের পেটে কি, আমরা কি করব? তারা আমাদের ভয় দেখতেছে, কেস দিবে, মামলা দিবে। এই শ্রমিক ছাঁটাই আপনি কেন করছেন, যেখানে সরকার নিষেধ করেছে, বিজিএম বিকিএম নিষেধ করেছেন? এদিকে নিজেদের ব্যবসা ও শ্রমিকদের চাকরি বাঁচাতে বায়ারদের সাথে ধাপে ধাপে বৈঠক করছে ব্যবসায়ীরা। আজকে অবশ্য আমাদের বিজেপি প্রেসিডেন্ট বায়ারদের সাথে একটা ডিসকাশন করছেন, সবকিছু খুলবে তখন আমরা আশা করছি যে আবার অর্ডারগুলো আসার একটা সম্ভাবনা আছে। সেটার জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি সেটার জন্য, বাট ওভারঅল সিচুয়েশন ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং এট দ্য মোমেন্ট। সংকটের এই সময়ে বাংলাদেশের পোশাক মালিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে। দীর্ঘদিন মুনাফা করা এ শিল্পে 2-1 মাসের বেতন দিতে না পারাকে দুঃখজনক বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24। করোনা মোকাবেলায় সারা দেশের কারাগারগুলোয় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ। পাশাপাশি এই সময়ে বন্দীদের সাথে স্বজনদের টেলিফোনে কথা বলার ব্যবস্থাও করা হয়েছে। তবে এই টেলিফোন বুথ থেকে যাতে কোনো অপরাধ বার্তা না যায় সে বিষয়েও সচেষ্ট কারা কর্তৃপক্ষ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ঘুরে আরও জানাচ্ছেন মৌ খন্দকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। কারা বাউন্ডারিতে কেউ ঢুকলেই মূল গেট থেকে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ভেতরে নেওয়া হচ্ছে। বন্দীদের বাইরের পোশাক খুলে নতুন পোশাক এবং মাস্ক দেয়া হচ্ছে।
বিশেষ প্রয়োজন ছাড়া বন্দীদের ওয়ার্ডের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। প্রতিটি ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। নতুন যেসব বন্দীকে কারাগারে আনা হচ্ছে তাদের থার্মোমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা নির্ণয় ও মুখে মাস্ক পরা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগারের নিরাপত্তা নিয়ে কারা মহাপরিদর্শক নিউজ 24-কে বলেন, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের অধিকাংশ কারাগারে 250 জন বন্দীর জন্য থাকবে একটি বুথ। এই পরিস্থিতিতে গুজব ডালপালা মেলতে না পারে সে কারণে আমরা প্রতি 250 জন বন্দীর জন্য একটি করে অস্থায়ী টেলিফোন বুথ স্থাপন করে প্রতি 7 দিন অন্তর যেন স্বজনদের সাথে তারা কথা বলতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পাশাপাশি বন্দীদের মন ভালো রাখা এবং কারাগারে স্বজনদের উপস্থিতি কমাতে ব্যতিক্রমী কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যৎ সম্ভাব্য ভয়াবহতার কথা বিবেচনা করে প্রতি ডিভিশনে আমরা একটি করে কোয়ারেন্টাইন সেন্টার এয়ারমার্ক করে রেখেছি। সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত নির্দেশাবলী আমরা পালন করছি। একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে করোনা, ডেঙ্গু সহ সব ভাইরাস থেকে কারাবন্দী সহ সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে। কারাগার এমন একটি জায়গা যেখানে একবার সংক্রমণ হওয়া শুরু করলে অনেক মানুষ একসাথে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এই আশঙ্কা যেন বাস্তবায়ন না হয় এই জন্য বাংলাদেশ কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেকটি কারাগারে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে সামাজিক সংক্রমণ ঠেকানো যাবে এবং অভ্যন্তরে কারাবন্দীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। করোনা রোগীদের চিকিৎসায় বসুন্ধরায় দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার নির্মাণ কাজ শেষ। এখন চলছে উদ্বোধনের প্রস্তুতি। আগামী 4 মে অস্থায়ী এই হাসপাতাল উদ্বোধন করার দিন ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 14 এপ্রিল থেকে শুরু করে মাত্র 16 দিনে এত বড় হাসপাতাল নির্মাণ কাজ চ্যালেঞ্জিং ছিল বলে জানায় স্বাস্থ্য প্রকৌশলীরা। তারা বলছেন, আধুনিক হাসপাতালে যেই সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তার সবই থাকছে এই হাসপাতালটিতে। শক্তিমান অভিনেতা ঋষি কাপুরের শেষকৃত্য মুম্বাইয়ের চন্দনবাড়ি বৈদ্যুতিক চুল্লিতে সম্পন্ন হয়েছে। পুলিশের পরামর্শে তার মরদেহ বাড়িতে বা অন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি, সরাসরি চুল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে রণবীর কাপুর সহ পরিবারের অল্প কয়েকজন উপস্থিত ছিলেন আলিয়া ভাট, কারিনা কাপুর ও তার স্বামী সাইফ আলী খান, অভিষেক বচ্চন ও শিল্পপতি অনিল আম্বানি। মেধাবী অভিনেতা ইরফান খানের মৃত্যুর 24 ঘন্টা না পেরোতেই বৃহস্পতিবার সকালে ঋষি কাপুরের মৃত্যুর খবর এলো। অনেকদিন ধরেই মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি। এবার অন্যরকম এক খবর দিয়ে শেষ করব এখনকার সংবাদ। মানুষ ছাড়াও বিশ্বে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব রয়েছে এমন দাবি বহু আগে থেকেই করে আসছেন বিজ্ঞানীরা। কেউ কেউ পৃথিবীতে এলিয়েন এসেছে এমন দাবিও করছেন। আর এবার এই দাবির পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার প্রকাশিত আকাশে উড়ন্ত ইউএফও এর এক ভিডিও চিত্র প্রকাশ করেছে তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। সৃষ্টি জগতে মানুষকেই বলা হচ্ছে সেরা, কিন্তু মানুষ ছাড়াও আর কোনো মহাজাগতিক প্রাণীর অস্তিত্ব নেই এমন কথাও কেউ জোরালোভাবে বলতে পারছে না। বহু বছর আগে থেকে এই বিজ্ঞানীদের দাবি পৃথিবীর বাইরেও বুদ্ধিমান প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব রয়েছে। আর এই বক্তব্যের সঙ্গে এবার প্রমাণও দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার প্রকাশিত এক ভিডিও চিত্রে দেখানো হয় আকাশে অজানা উড়ন্ত বস্তু বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। 3টি ছোট ভিডিও প্রকাশ করেছে তারা। CNN বলছে এর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান ওই ইউএফওর ভিডিওগুলো প্রকাশ করেছিল। ভিডিওগুলোতে গোল চাকতির মতো অতি দ্রুত ঘূর্ণায়মান কালো বস্তু দেখা যায়, যেগুলো ধরা পড়েছে ইনফ্রারেড ক্যামেরায়। এর মধ্যে 2টিতে ইউএফওর অস্বাভাবিক দ্রুত গতিতে এগিয়ে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে ভিডিও ধারণকারীকে। গত বছরের সেপ্টেম্বরে ভিডিওগুলোর সত্যতা স্বীকার করেছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এখন অফিসিয়ালি সেগুলো প্রকাশ করেছে তারা। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদ এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।